শুভ দুপুর দর্শক, আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ ও বিশ্লেষণ নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। সাথে আছি আমি রিয়াজ সুমন। শনি থেকে বৃহস্পতিবার দুপুরে 1টায় প্রচারিত হচ্ছে আমাদের এই অনুষ্ঠান। আর গোটা আয়োজনে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ছাড়াও থাকবে খবরের বিশ্লেষণ। এছাড়াও শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট সহ জানাবো আন্তর্জাতিক বাণিজ্যের হালচাল। যাচ্ছি মূল আয়োজনে। জাপানে 1 লাখ শ্রমিকের চাহিদা আছে। এই বাজার ধরতে হলে দক্ষ শ্রমিক তৈরি করার তাগিদ দিয়েছেন অর্থ সচিব মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার। গতকাল পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF এর দক্ষ জনশক্তি তৈরিতে একটি প্রকল্পের চুক্তি সই অনুষ্ঠানে কথা বলেন অর্থ সচিব। তিনি জানান, কেয়ারগিভারের ক্ষেত্রে ফিলিপাইন, তাইওয়ান সহ অনেক দেশ এগিয়ে গেছে। শুধু ভাষার সীমাবদ্ধতার কারণে পিছিয়ে পড়ছে বাংলাদেশের দেশের কর্মীদের দক্ষ করতে পারলে শুধু শ্রমবাজার রপ্তানি নয়, অভ্যন্তরীণ চাহিদাও পূরণ করা সম্ভব। উন্নতি কামনা করে থাকি সিসি প্রকল্প কর্মকর্তাবৃন্দ এবং আমাদের প্রশিক্ষণ আমাদের যে আগেই বললাম যে স্কিল লেবারের সংখ্যা কম, এটা বিভিন্ন সংস্থা ট্রেনিং করছে। আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে যেন ডুপ্লিকেশন না হয়। একই জিনিস বিভিন্ন জায়গা থেকে না করে অর্গানাইজড ওয়েতে যদি আমরা করতে পারি তাহলে আমরা বেশি বেশি এরিয়াতে স্কিল ডেভেলপ করতে পারবো এবং আমাদের আভ্যন্তরীণ স্কিল লেবারের চাহিদা, ওয়ার্কার্সদের চাহিদা এবং আন্তর্জাতিক পর্যায়ে স্কিল ওয়ার্কারদের চাহিদা মেটাতে সক্ষম হবে। 2024-25 অর্থ বছরে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। তবে প্রবাসী আয়ে সুবাতাস বইলেও বিদেশে কর্মী পাঠানোর হিসাবটা আশা জাগানিয়া নয়। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য বলছে, 2023 সালে বাংলাদেশ থেকে 13 লাখের বেশি কর্মী বিদেশে পাড়ি জমান। 2024 সালে সেটি কমিয়ে নেমেছে 10 লাখে, অর্থাৎ 1 বছরের ব্যবধানে কমেছে প্রায় 22%। অথচ 2022 সালে কোভিড মহামারীর সময়েও বিদেশে পাড়ি জমান প্রায় 11 লাখ কর্মী। তথ্য বলছে, 2023 সালে বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে যান 98,422 জন কর্মী। 2024 সালে সেটি কমেছে 47,166 জনে। এছাড়া কুয়েতে, যুক্তরাজ্যে, ইতালিতে কমেছে কর্মী প্রেরণের সংখ্যা। দর্শক, বিদেশে শ্রমবাজার এবং চ্যালেঞ্জ ও করণীয় কি, এ বিষয়ে আমরা আজ আলোচনা করতে চাই। এ বিষয়ে আলোচনা করার জন্য আজ আমাদের সাথে যুক্ত হয়েছেন দুজন অতিথি। জনাব নুরুজ্জামান, CEO গ্লোবাল রিক্রুটিং এজেন্সি, এবং জনাব আলামিন নয়ন, যিনি ব্র্যাকের মাইগ্রেশন বিভাগে কাজ করছেন। তাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনা পর্বে। প্রথমে যেতে চাই জনাব আলামিন নয়ন, আপনার কাছে। আপনি তো দেখেছেন আমাদের প্রতিবেদনে আমরা দেখানোর চেষ্টা করেছি যে বিদেশের যে রেমিটেন্স সেটি কিন্তু বেড়েছে, রেকর্ডও করেছে 2024-25 অর্থ বছরে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কর্মী প্রেরণের ক্ষেত্রে অনেকটা কমেছে। এ বিষয়ে আসলে কি কারণ? দেখেন, বিদেশে আসলে কর্মী প্রেরণের ক্ষেত্রে যে আমাদের হচ্ছে যে যাওয়ার সংখ্যাটা কমেছে, সেই জায়গাটাই বলি যে বিভিন্ন দেশ থেকে যে কর্মীরা ফেরত আসছে বা ওখানে কাজের পর্যাপ্ততা আমরা ওইভাবে জায়গাগুলোকে আমরা খুঁজে পাচ্ছি না। এটা বলতে পারি যে আমাদের কর্মী যাওয়ার সংখ্যা গত 2 বছরের চাইতে কিন্তু এই বছরে কমেছে, যার ফলে হচ্ছে যে মানে এটা আমরা নতুন নতুন শ্রম বাজার কিন্তু ওপেন করতে পারি না এই যে সময়ের মধ্যে। যদিও বা আমরা শুনে আসছিলাম যে মালয়েশিয়াতে নতুন শ্রম বাজার ওপেন হবে, যেখানে বাংলাদেশিরা যেতে পারবে, বা অন্যান্য যে দেশগুলো আছে, মিডল ইস্টে যে দেশগুলো আছে, সেগুলো আসলে পর্যাপ্ত মানে শ্রমিকের চাহিদা কমে যাওয়া, এটা একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। জনাব নুরুজ্জামান, আপনার কাছ থেকে জানতে চাই যে
আমরা যেটা দেখতে পাচ্ছি যে রেমিটেন্সের রেকর্ড করছে, কিন্তু উল্টো চিত্র হচ্ছে কর্মী পাঠানোর ক্ষেত্রে। এখানে প্রতিবন্ধকতাগুলো কি এবং চ্যালেঞ্জগুলো কি দেখছেন আপনি? ধন্যবাদ। আমার মনে হয় এখানে কিছুটা আমাদের নয়ন সাহেব বলেছেন। তো সেই ক্ষেত্রে আমি যেটা বলবো যে সেটা হচ্ছে যে টোটাল এই যে বর্তমান যে সিচুয়েশনটা আমাদের দেশের, যে 5ই আগস্ট পরবর্তী যে আহ, দেশের যে অর্থনৈতিক এবং ব্যবসায়িক যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আহ, আমি বলবো যে বিদেশি যারা আছে তারাও কিছুটা অবজার্ভ করছে আমাদেরকে, এবং আমাদের দেশের যারা ব্যবসায়ী আমরাও কিন্তু আলটিমেটলি শ্রমবাজার উন্মুক্ত করার ক্ষেত্রে বা বিভিন্ন নতুন মার্কেট খোঁজার ক্ষেত্রে অনেকটা প্রতিবন্ধকতা পাচ্ছি। সেই প্রতিবন্ধকতার ক্ষেত্রে যেই জায়গাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমি মনে করি যে আমাদের দেশের যে এম্বাসি গুলো বিদেশে আছে, তাদের সহযোগিতা ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ওপেন দ্য নিউ মার্কেটস এবং টু গেট দ্য মোর ডিমান্ড ফ্রম দ্য কোম্পানিজ, স্পেশালি দ্য বড় কোম্পানি যেগুলো সেগুলো থেকে। আপনি আপনার রিপোর্টে বলেছেন যে জাপানে 1 লক্ষ লোকের একটি ডিমান্ড তৈরি হয়েছে। আমাদের মানে মাননীয় চিফ অ্যাডভাইজার সেখানে গিয়েছিলেন। আলটিমেটলি এই যে 1 লক্ষ, এটা কিন্তু আসলে একটা কোম্পানির সাথে চুক্তি করেছেন। আলটিমেটলি জাপানের শ্রমবাজারটা আরো অনেক বড়। আমরা প্রতিদিন আপনার ডিমান্ড পাচ্ছি আমাদের রিক্রুটিং এজেন্সি থেকে, কিন্তু এইখানে শুধু ডিমান্ড পেলেই হবে না, আপনার কি ধরনের লোক প্রয়োজন, তাদের দক্ষতা কি, এই বিষয়গুলো ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেমন একটা এক্সাম্পল আমি দিই, আমরা 300 ড্রাইভার, হেভি ড্রাইভার, মানে ভেহিকেল ড্রাইভ করতে পারে এই ধরনের ড্রাইভার রিকোয়ারমেন্ট আমরা পেয়েছি। এখন প্রশ্ন হচ্ছে এই হেভি ভেহিকেল বাংলাদেশে কারা চালায়? ধরেন 5 পাস, 8 পাস, ম্যাট্রিক পাস। তাদের পক্ষে কিন্তু জাপানি ল্যাঙ্গুয়েজের যে লেভেল N4 মিনিমাম, সেটা পাস করা ডিফিকাল্ট। তার মানে হচ্ছে আমরা কিন্তু এই যে 300 ডিমান্ড আমরা পেলাম, আমরা সেই উপযুক্ত লোকগুলো কিন্তু পাচ্ছি না। ফলে কি হচ্ছে, আমরা একটা দীর্ঘমেয়াদী প্ল্যান নিয়েছি যে এইখানে যেহেতু একটা খুব ভালো বেতন, প্রায় 3 লক্ষ টাকার মতো একটা ড্রাইভার সে পাবে, তাইলে আমার মনে হয় এই সুযোগটা যদি আগে তৈরি হতো, তাইলে কিন্তু লোকজন আগে তৈরি হয়ে থাকতো যে এইচএসসি পাশ করা অথবা গ্রাজুয়েট যারা, তারাও কিন্তু ড্রাইভিং লাইসেন্স নিত এবং জাপানি ল্যাঙ্গুয়েজ N4 পেয়ে যেত। যেমন আমরা এখন শুরু করেছি ল্যাঙ্গুয়েজ ট্রেনিং ফর দ্য ড্রাইভার্স। আমরা পাঠাচ্ছি হয়তো 4-5 বছর যাবত জাপানি লোক, এবং বেসরকারি রিক্রুটিং লাইসেন্সের মধ্যে গ্লোবাল রিক্রুটিং এজেন্সি, যেটি ড্যাফোডিল অন্তর্ভুক্ত, আমরাই হাইয়েস্ট নাম্বার অফ স্কিল ওয়ার্কার জাপানে পাঠিয়েছে প্রাইভেট লেভেলে, যেখানে আপনার কেয়ার গিভিং আছে, যেখানে ফুড প্রসেসিং আছে, যেখানে এগ্রিকালচার, কনস্ট্রাকশন, শুধুমাত্র কেয়ার গিভার না, কিন্তু তার 14টা স্পেসিফাইড স্কিলস গ্রুপে জাপান লোক চাচ্ছে। ঠিক একইভাবে আপনার ধরেন রোমানিয়াতে, তারপরে ইটালিতে, ইউরোপের বিভিন্ন, পোল্যান্ডে, এই সমস্ত জায়গায় কিন্তু আমরা এক্সপ্লোর করছি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই এক্সপ্লোর করলেই কিন্তু হবে না, সেই ক্ষেত্রে দক্ষতার একটা বিষয় আছে। আর আপনার প্রশ্নটা মূল যেটা ছিল সেটা উত্তর আমি প্রথমে দিয়েছি, আবারও ফিনিশিং আমি যেটা বলতে চাই সেটি হচ্ছে যে আমাদের যারা ব্যবসায়ী, তাদেরকে আসলে তাদের হাতকে শক্তিশালী করতে হবে। তাদের হাতকে যদি শক্তিশালী করা না হয়, শুধু সরকারি G2G যেগুলো, যেমন কোরিয়াতে হিউজ ডিমান্ড, সেখানে শুধুমাত্র G2G কাজ করছে, বোএসএল আর বিএমএটি ছাড়া কেউ কাজ করতে পারছে না। ওয়াই নট প্রাইভেট সেক্টর? প্রাইভেট সেক্টরের জন্য সেটা আপনি উন্মুক্ত করে দেন, দেখবেন যে প্রচুর পরিমাণ লোক এই কোরিয়া, জাপান এবং পোল্যান্ড, হাঙ্গেরি, তারপর আপনার ইটালি, এই সমস্ত রোমানিয়া, এই সমস্ত দেশে যেতে পারবে। আমরা যদি শুধুমাত্র গালফ কান্ট্রিজের দিকে চিন্তা করি, শুধুমাত্র আনস্কিল লেবারের কথা চিন্তা করি, তাইলে কিন্তু সেটা সংখ্যায় কিছু কিছু হয়তো বাড়ছে, কিন্তু রেমিটেন্সের দিক থেকে এখন অ্যারাউন্ড 25 বিলিয়ন আমরা রেমিটেন্স পাচ্ছি। আমরা বলছি যে আমাদের ব্যক্তিগত রিসার্চ এবং আমরা যেহেতু মাঠে কাজ করছি, এই 25 বিলিয়নকে 100 বিলিয়নে রূপান্তর করা সম্ভব বাই 2030, এবং সেটার একটা রূপরেখা আমরা তৈরি করেছি কিভাবে সরকারি এবং বেসরকারি জয়েন্টলি, ইভেন ইন কেস পিপিপি মডেলে হতে পারে। কারণ আপনারা জানেন 35টি ট্রেনিং ইনস্টিটিউট বিএমইটির অধীনে সারা বাংলাদেশে আছে, খুবই সুন্দর অট্টালিকা, প্রায় 50 কোটি টাকা খরচ করে একটা সেন্টার করেছে, বাট সেখানে কিন্তু সেই
অর্থে যে পরিমাণ লোক যোগান দেওয়ার কথা সেটা কিন্তু হচ্ছে না। তো লেটস কাম টুগেদার টু ওয়ার্ক ফর দ্য মাইগ্রেশন সেক্টর, হুইচ ইজ দ্য থার্ড লার্জেস্ট সেক্টর টু কন্ট্রিবিউট টু দ্য জিডিপি। তো আমার মনে হয় এই পাবলিক প্রাইভেট মডেলে আমরা কিন্তু এটাকে অনেক দূর নিয়ে যেতে পারি। এখন একটা সুবিধাও কিন্তু আছে, যেহেতু আমাদের চিফ অ্যাডভাইজার গ্লোবালি খুবই ওয়েল নোন এবং সব দেশে তার কথা শোনে বেশিরভাগ জায়গায়, এবং এই সময়টাকে কাজে লাগিয়ে অ্যাটলিস্ট আমরা ভিশন 2030 এই অ্যাটলিস্ট শুধুমাত্র এই রেমিটেন্সের ক্ষেত্রে যে আমরা 100 বিলিয়নে যেতে পারি, এই ভিশনটা সেট করা এবং সেটার কর্মপন্থা যদি আমরা তৈরি করতে পারি, তা ডেফিনেটলি স্কিল আমরা লেবার এক্সপোর্ট করবো না, আমরা স্কিল এক্সপোর্ট করবো, এবং সেই স্কিল এক্সপোর্টের মাধ্যমে এই যে থার্ড লার্জেস্ট সেক্টর টু কন্ট্রিবিউট টু দ্য জিডিপি কুড বি সেকেন্ড অর ইভেন ফার্স্ট লার্জেস্ট কন্ট্রিবিউটর। আমি এই জন্য যেটা দরকার সেটি হচ্ছে আপনার পাবলিক প্রাইভেট পার্টনারশিপ এবং প্রাইভেট সেক্টরকে আপনার প্রণোদনা দেওয়া, তাদেরকে প্রণোদনা দেওয়ার প্রয়োজন নাই, উৎসাহ করা, ফেসিলিটেট করা। দেখুন আমরা এই যে লেবার সেন্ট্রিক কান্ট্রি, এই জায়গায় আমি বলতে চাই প্রত্যেকটা এম্বাসিতে আমার মনে হয় এই যে আমরা নিজেরাই বলে দিচ্ছি যে লেবার কাউন্সিলর, ওয়াই লেবার কাউন্সিলর, বাংলাদেশ এই নামটাও পরিবর্তন করা দরকার। এটা হওয়া দরকার এমপ্লয়মেন্ট কাউন্সিলর অথবা বৈদেশিক কর্মসংস্থান কাউন্সিলর। দ্যাটস অল। ডক্টর নুরুজ্জামান, আপনাকে ধন্যবাদ। আমরা একটু আলামিন নয়ন, যিনি ব্র্যাকের মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের ম্যানেজার হিসেবে দায়িত্বরত, তার কাছ থেকে জানতে চাই। আমরা দেখলাম যে 2024-25 অর্থ বছরে বাংলাদেশে প্রায় 30 বিলিয়ন এসেছে, অর্থাৎ রেমিটেন্স। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 2023 সালের চেয়ে 24 সালে কর্মী প্রেরণের সংখ্যা কমেছে। এই যে চিত্রটি, এটির আসলে আর কি কি কারণ থাকতে পারে বলে মনে করেন? এবং আমরা দেখতে পাচ্ছি যে অনেক দেশে আসলে এখন কর্মী প্রেরণ করাও অনেকটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। ধন্যবাদ ভাই। আমি নুরুজ্জামান ভাইয়ের সাথে হচ্ছে যে বলি যে দেখেন, আসলে আমাদের যে কর্মী প্রেরণের ক্ষেত্রে আমরা দেখেছি 2022, 23, 24 বা এখনো যে কর্মী যাচ্ছে, এই যে যাওয়ার পরে কর্মীদের বর্তমান কর্মসংস্থান বা এই মনিটরিং এর একটু ঘাটতি আছে। যদি বলি যে আমাদের মালয়েশিয়ার, আমরা দীর্ঘদিন পত্রিকাতে দেখছি বা আমি কাজ করতে গিয়ে দেখেছি যে মালয়েশিয়ায় অবৈধভাবে শ্রমিক ঢোকার যে ভিজিট ভিসায় ঢোকার, এটা কিন্তু ইম্প্যাক্ট পড়ছে কিন্তু আমার কিন্তু বৈধ শ্রম বাজারের ক্ষেত্রে। আপনি রোমানিয়ার যে ভাই বললো যে আমাদের নতুন নতুন শ্রম বাজার যেগুলো তৈরি হচ্ছে রোমানিয়া বা মালয়েশিয়াতে আবার নতুন করে নেওয়ার, এগুলো কিন্তু আসলে আমাদের মনিটরিং তারপরে জবাবদিহিতার অভাবের কারণে আমরা দেখেছি রোমানিয়া থেকে প্রচুর বাংলাদেশি কিন্তু ফেরত আসছে, যাদের ওখানে গিয়ে কাজ নাই বা যারা বিভিন্ন সময় বর্ডার ক্রস করে অন্য মানে ইউরোপের বিভিন্ন দেশে মানে ঢোকার মানে চেষ্টা করেছে এবং সে দেশের বর্ডার গার্ড ধরে তাদেরকে ফেরত পাঠাচ্ছে। এখন যে জায়গাটায় এখন পর্যন্ত কি আমরা কাউকে কি এই কর্মী যে যারা এই ধরনের ঘটনার সাথে যুক্ত আছে তাদেরকে কি কোনো জবাবদিহিতার মধ্যে আইনের আওতায় কি নিয়ে আসতে পেরেছি? আমরা কি কোনোভাবেই করেছি? যেমন আপনি দেখেন প্রতিদিন সৌদি আরব থেকে প্রায় মানে 3 থেকে 350 বাংলাদেশি মানে ডিপোর্ট করা হচ্ছে প্রতিদিন। এই ডিপোর্ট করার কারণটা কি আমরা কি খুঁজে বের করেছি? কার সমস্যা? এটা কি এমপ্লয়ারের সমস্যা? এটা কি আমার মাইগ্রেন্ট ওয়ার্কারের সমস্যা? এটা কি আমার রেকর্ডিং এজেন্সির সমস্যা, না সিস্টেমের সমস্যা? এই সমস্যাগুলো যতক্ষণ পর্যন্ত আমরা খুঁজে বের না করতে পারবো, আইডেন্টিফাই না করতে পারবো এবং সে অনুযায়ী যদি যথাযথ ব্যবস্থা গ্রহণ না করতে পারবো, দিন দিন কিন্তু আমাদের শ্রমবাজার সংকুচিত হবে। কারণ আমার একজন শ্রমিক, সে প্রতিনিধিত্ব করে আমার দেশকে, আমার যারা আগামীতে যারা যাবে তাদেরকে প্রতিনিধিত্ব করছে। তো আমার ওই শ্রমিকরা যাওয়ার পরে যদি ঠিকভাবে কাজ না পায়, রাস্তাঘাটে বসে থাকে, আমরা দুবাইয়ে দেখেছি অনেক অনেক বাংলাদেশি রাস্তায় ঘুমাচ্ছে। ভাই কেউ না কেউ তো পাঠিয়েছে তাদেরকে, তারা তো একা একা যায় নাই। কিন্তু আমরা কি এখন পর্যন্ত তাদের কোনো ব্যবস্থায় আনতে পেরেছি? একজন কর্মী যখন গিয়ে রাস্তায় ঘুমাবে, পার্কে ঘুমাবে, এটা কিন্তু ওই ব্যক্তির চাইতে বেশি মর্যাদাপূর্ণ হবে আমার দেশে। এবং তখনই কিন্তু আসলে অন্যান্য দেশ আমাদের যে কর্মী প্রেরণের ক্ষেত্রে আমাদের যেই, আমরা কি এখন পর্যন্ত দক্ষ মানে কর্মী প্রেরণের ক্ষেত্রে কোনো ধরনের কাঠামো তৈরি করতে পেরেছি?
নুরজামান ভাই বললো যে আমাদের জনশক্তি কর্মসংস্থান ব্যুরোর অধীনে বিএমইটির অধীনে যে সকল আমাদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আছে সেগুলোকে কি আমরা আধুনিকভাবে তৈরি করতে পেরেছি, যেটা বর্তমান শ্রমবাজারে ডিমান্ড আছে। আমরা কি ভীষণ দেখতে পেরেছি যে 2030 সালে, এখন দেখেন পৃথিবী কিন্তু এগিয়ে যাচ্ছে, টেকনোলজি এগিয়ে যাচ্ছে, আমরা টেকনোলজি ভিত্তিক কি কোনো মাইগ্রেন্ট ওয়ার্কারকে তৈরি করতে পারছি? আমার সেই জায়গায় যদি আমরা না করতে পারি, আমরা যদি আগের জায়গাগুলো নিয়ে করতে পারি, লেবারের ট্রেনিং যদি করাই, তাহলে হবে না। আমাকে টেকনোলজির জায়গায় ধরতে হবে। আমাকে আগামী 2030 সালে গ্লোবালি কোন চাহিদাটা তৈরি হতে পারে, সেই চাহিদা অনুযায়ী সেই দক্ষতা তৈরি করতে হবে। সেই চাহিদা অনুযায়ী আমাদের যেই ট্রেনিং সেন্টারগুলো আছে সেগুলোকে আরও আধুনিকায়ন করতে হবে, যন্ত্রপাতি দিতে হবে। আপনি এখন দেখেন, আমাদের দেখেছি যে ড্রাইভিং ট্রেনিংটা যেটা দেওয়া হয়, আপনি এখন আমি পাঠাচ্ছি কোথায়, দুবাই বা অন্যান্য উন্নত দেশগুলানে, সেখানকার গাড়ির যে টেকনিক্যাল যে পার্টস, আর আমি যদি এখনো ম্যানুয়ালি গাড়ির দিয়ে যদি ট্রেনিং করাই, আসলে কোনোভাবেই গিয়ে কিন্তু ওইটা ওরা অ্যাডজাস্ট করতে পারবে না, কাজটাও পারবে না। তাহলে আমাকে সেই ধরনের ক্যাপাসিটি তৈরি করতে হবে, সেই ধরনের দক্ষ লোক করতে হবে, এবং যারা ফিরে আসে তাদের কাছ থেকে এই বিদেশ ফেরত যারা দেশে চলে আসছে, যারা স্কিল, তাদের কাছ থেকে অভিজ্ঞতা নিতে হবে আসলে কি ধরনের তারা, যে ওই কেউ 10 বছর 20 বছর যে কোম্পানিতে কাজ করেছে, স্কিলটাকে নিয়ে আমরা আরও কিভাবে বেটার স্কিল তৈরি করতে হবে, তাদের এক্সপিরিয়েন্সকে কিভাবে আমরা কাজে লাগিয়ে আরও ভালো মানে মডেল তৈরি করতে পারি, সেই জায়গায় যতক্ষণ পর্যন্ত আমরা না যেতে পারবো, দিন দিন আসলে আমাদের এই শ্রমবাজার সংকুচিত হবে। আমাদের জবাবদিহিতার জায়গায় আনতে হবে, মানে মনিটরিং এর জায়গায়। এই যে মালয়েশিয়া থেকে কর্মী ফেরত আসছে, আমরা গণমাধ্যমে দেখেছি, জনাব আলামিন নয়ন, জনাব আলামিন নয়ন, আপনার কাছে আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে যে আমাদের যে পরিচিত দেশগুলো, বিশেষ করে ইতালি, সৌদি আরব আমিরাতের মতো দেশগুলো, মধ্যপ্রাচ্যে, এগুলোতে আমাদের মানে কর্মী প্রেরণের সংখ্যা কমেছে, কিন্তু সৌদি আরবে কিছুটা বেড়েছে, কিন্তু সেখানে আবার গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে অনেকে কাজ পাচ্ছে না। তো এই বিষয়টা কি আপনি কিভাবে দেখছেন, যে আসলে এই কর্মী একদিকে কমছে, আবার কেউ যে কাজ পাচ্ছে না? সৌদি আরবেরটাই আমি খুব ক্লোজলি কাজ করেছি, যে বিশেষ করে যারা মানে রিটার্ন আসছে, যারা দেশে তাদেরকে ডিপোর্ট করা হচ্ছে, এদের সাথে মানে কথা বলেছি, কাজ করেছি। কাজ করতে গিয়ে যেটা দেখেছি যে আসলে এদেরকে কেন ডিপোর্ট করা হচ্ছে, এই কারণটা কিন্তু আমার রাষ্ট্র কিন্তু খুঁজে বের করে নাই। যদিও যাচ্ছে, যাওয়ার পরে কিন্তু সৌদি আরব কিন্তু কোনো পাচ্ছে না, আপনার ওখানে গিয়ে কিন্তু কোনো কাজ নাই। যদি বলি যে এই যে ফ্রি ভিসা, যেটা আসলে তো ফ্রি ভিসা বলে কোনো ভিসা নাই, যাচ্ছে যখন ওই প্রোফাইল অন্য জায়গায়। এবং আমার কাছে মনে হয়েছে, আমি ব্যক্তিগতভাবে বলি, যারা ফিরে আসে তাদের অভিজ্ঞতার জায়গা থেকে, সৌদি আরবে কমপ্লিটলি একটা সেক্টর ভিসা কেনা বেচার সাথে জড়িত হয়ে গেছে। ও দেশের নিয়োগকর্তা সহ থেকে শুরু করে আমাদের বাংলাদেশি, ওই দেশে থাকা বাংলাদেশি প্রবাসী বাংলাদেশিরা কেউ জড়িত আছে, আবার কিছু রিক্রুটিং এজেন্সি বা যারা কর্মী প্রেরণ করছে তারাও এটার সঙ্গে জড়িত আছে। কারণ একটা কর্মীর অভিজ্ঞতা শুনেছি, মানে একটা না, শত শত কর্মীর অভিজ্ঞতা শুনেছি, যখন কাউকে কোনো ওই দেশের আইন শৃঙ্খলা বাহিনী যখন গ্রেপ্তার করছে, যখন ওই দেশের নিয়োগকর্তাকে ফোন করছে, নিয়োগকর্তা স্রেফ বলে দিচ্ছে যে উনাকে আমি চিনি না, জানি না, উনি আমার কাছ থেকে চলে গেছে, তুমি ওর দেশে ফেরত পাঠিয়ে দাও। উনি যখন দেশে চলে আসছে, সেই নিয়োগকর্তা কিন্তু পরের মাসে আবার ডিমান্ড লেটার ইস্যু করছে, আবার কিন্তু কর্মী নিচ্ছে। আমরা কি পেরেছি এই ধরনের কিছু কোম্পানি বা নিয়োগকর্তাকে ব্ল্যাক লিস্টের অধীনে আনতে, যাদের কাছে যারা এইগুলোর সঙ্গে জড়িত তাদেরকে আমরা কখনো কর্মী দেব না? কোনো কি আমাদের কাছে সে তালিকা আছে যে কতজন নিয়োগকর্তা আসলে এই ধরনের ঘটনার সাথে জড়িত? আপনার জনাব আলামিন নয়ন, আপনার কথার সাথে আসলে যোগ করে আমি জনাব ডক্টর নুরুজ্জামান আপনার কাছে জানতে চাই যে যেটা আমরা দেখতে পাচ্ছি যে আসলে আমাদের কর্মী প্রেরণের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমাদের বড় চ্যালেঞ্জ থাকে দক্ষতা অর্জন করে তাদেরকে পাঠানো। সেই দক্ষতা অর্জনের করে পাঠানোর ক্ষেত্রে আমাদের কতটুকু আমরা সফল হতে পেরেছি। আরেকদিকে হচ্ছে ভাষার জন্য কিন্তু আমরা অনেক দেশে কর্মী প্রেরণ করতে পারছি না, বিশেষ করে জাপানে। আপনি তো জাপান নিয়ে কাজ করেন, জাপানে কর্মী প্রেরণের বিষয়ে আপনার সংস্থা কাজ করে। তো সেই জায়গাতে আসলে এই জায়গাগুলো, এই চ্যালেঞ্জগুলো আমরা কিভাবে মোকাবেলা করতে পারি? ভেরি সিম্পল। আমি এর আগে বলেছি যে আমাদের ভাষা শেখানো এটা কিন্তু খুব বেশি কঠিন না। জাপানিজ ল্যাঙ্গুয়েজ ওরা যেই লেভেলটা চায়, M5, দ্য ফার্স্ট
লেভেল, এরপর M4। আমাদের যে ছেলেমেয়েরা কিন্তু সেটা পারছে। প্রবলেম হচ্ছে আপনার এই জাপানি ল্যাঙ্গুয়েজ শেখার সাথে সাথে আহ, যেই ছেলে মেয়েগুলো সেখানে যাচ্ছে, যাওয়ার পরে যেটা নয়ন ভাই বললেন যে কিছু ইনসিডেন্ট, মানে যারা কর্মী তাদের দ্বারা কিছু ইনসিডেন্ট হয়, এবং যারা এমপ্লয়ার, কারণ আপনারা জানেন যে জাপানিরা খুবই খুবই সেন্সিটিভ, নাম্বার ওয়ান, এবং তারা খুবই আপনার আমি কি বলবো যে প্র্যাকটিক্যাল এবং সিনসিয়ার। তো সেই জায়গায় বাংলাদেশের ছেলে মেয়েদের কালচারাল একটা প্রবলেম, আমরা জাতিগতভাবে একটু স্লো, অন টাইম না, কত এই ধরনের একটা বিষয় আছে। তো জাপানিজ ল্যাঙ্গুয়েজের সাথে জাপানিজ কালচারটা শেখানো একটা জরুরি, যেটা আমরা করছি। আর থার্ড হচ্ছে আপনার ওখানে যারা যাচ্ছে তাদের মধ্যে একটা মানে খুবই কম, বাট সেটাও খুব প্রবলেম ক্রিয়েট করছে, সেটা হচ্ছে ওখানে যাওয়ার পরে ওরা বলে এটাকে রান অ্যাওয়ে, মানে পালিয়ে যাওয়া। মানে কিছু ছেলে মেয়ে শতকরা 1 জন 2 জন 3 জন পালিয়ে যাচ্ছে অন্য জায়গায়। তো এইটার কারণ হচ্ছে আপনার আমাদের যেই দক্ষ এবং যেই টাইপের বা যে স্ট্যান্ডার্ডের ছেলে মেয়েরা যাচ্ছে, ওখানে যাওয়ার পরে তারা বুঝতে পারে যে আমি অন্য জায়গায় গেলে এর চেয়ে ডাবল অথবা 1.5 গুণ বা 3 গুণ বেতন পেতে পারি, অথবা আমি যদি ফ্রি থাকি তাহলে আমি এই যে একটা প্রতিষ্ঠানে এসে আমি 1.5 লাখ বা 2 লাখ ইয়েন পাচ্ছি, এই 2 লাখ ইয়েনের চেয়ে বেশি পাবো। ফলে কি হয়, তারা ওই 3 বছরের যে কন্ট্রাক্ট সেটাকে ব্রেক করে অন্য জায়গায় চলে যায়। এবং এই রানওয়েকে, দ্যাট ইজ পালিয়ে যাওয়াকে, জাপানিরা খুবই সিরিয়াসলি এটাকে নিচ্ছে। এবং যে কারণেই আপনার ডেস্টিনেশন কান্ট্রি চাইতে আমরা যারা সেন্ডিং অর্গানাইজেশন বা সেন্ডিং কান্ট্রিজ, আপনি জানেন দীর্ঘদিন 9টা দেশ ছিল, 10তম কান্ট্রি হিসেবে বাংলাদেশ জাপানের লোক নেওয়ার ক্ষেত্রে এন্ট্রি পেল 2018 সালে। এবং প্রথম সেটা G2G ছিল, পরবর্তীতে সেটা প্রাইভেটে দেওয়ার ফলে কিছুটা ইমপ্রুভ করেছে। আমি মনে করি যে এটা আরো অনেক বেশি ইমপ্রুভ করার সুযোগ আছে। যেমন ধরেন আমরা জাপানি সরাসরি জাপানিজ ল্যাঙ্গুয়েজ টিচার আমরা নিয়ে এসেছি আমাদের ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে, এবং আমাদের একটা ইনস্টিটিউট আছে জাপানের সাথে জয়েন্ট ভেঞ্চার, সেটার সিইও জাপানিজ। সো এই ধরনের উদ্যোগ লাগবে। যারা পলিটেকনিকে পড়ছে তাদেরকে ল্যাঙ্গুয়েজ শেখাতে হবে, যারা কলেজে পড়ছে তাদেরকে ল্যাঙ্গুয়েজ শেখাতে হবে, ইভেন বিশ্ববিদ্যালয়ে যারা পড়ছে, যারা একটু আপার গ্রেড, শুধুমাত্র ওয়ার্কার না, যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার অথবা সিভিল ইঞ্জিনিয়ার বা ট্রিপল ইঞ্জিনিয়ার, এই ধরনের প্রফেশনাল লোকও কিন্তু সেখানে যাচ্ছে। আবার আরেকটা গ্রুপ আছে স্টুডেন্ট হিসাবে সেখানে যায়, এইখানে একটা লেভেল ল্যাঙ্গুয়েজ শেষ করে পরবর্তী লেভেলগুলো কমপ্লিট করার জন্য সেখানে যায়, এবং সেখানে ল্যাঙ্গুয়েজ শিখে তার হায়ার স্টাডি সেখানে পড়ে। এবং এই ল্যাঙ্গুয়েজ হিসাবে ল্যাঙ্গুয়েজ শেখার জন্য যারা যাচ্ছে, দে আর অলসো আর্নিং এ লট। মানে আমার মতে একজনে 2 লক্ষ টাকা মান্থলি নিচে ইনকাম করে না। তার মানে দেখেন আপনি, মানে মিডল ইস্টে আপনার 5 জন ছেলে মেয়েকে পাঠানোর চাইতে জাপানে একজনকে পাঠালে কিন্তু তার চাইতে বেশি সে আর্ন করছে। তো এইভাবে আলটিমেটলি আমি মনে করি যে বাধা তেমন কিছু নাই আমাদের মতে। সরকার, আমি যেটা আগেও বলেছি, প্রাইভেট সেক্টরকে এমফাসিস দিতে হবে। পাশাপাশি যারা দুষ্ট, যে সমস্ত প্রতিষ্ঠান বা যে সমস্ত রিক্রুটিং এজেন্সি আপনার যেটা নয়ন ভাই বললেন, যারা ফল করতেছে, যারা প্রবলেম করতেছে, তাদেরকে ধরতে হবে, মনিটরিং এর আওতায় আনতে হবে, তাদেরকে ভালো করার মানে জন্য যা যা করা প্রয়োজন সেটা করতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট, আমি আগে বলেছি, আমাদের এম্বাসি গুলোকে একজন সিরিয়াস ভূমিকা পালন করতে হবে। যে এই যে ডিমান্ড আপনার যেটা পাচ্ছে, জাপানের ক্ষেত্রে সেই সমস্যা নাই। জাপানে কিন্তু আমাদের এম্বাসি সঠিকভাবে যে কোনো ডিমান্ড তারা কিন্তু কাউন্টার সাইন করে চেক করে দিচ্ছে। ঠিক একই সিস্টেম যদি আপনি সৌদি আরবে মিডল ইস্টে করেন, তাহলে কিন্তু সেই সমস্যাটা থাকবে না। কারণ হলো কি, আপনার ওখানে যেটা বললেন নয়ন ভাই, যে ওখানেও কিন্তু ঘুষ দিয়ে আপনার ডিমান্ড বের করে। তার মানে জি বাঙালি ওখানে যে সমস্ত এমপ্লয়ার আছে, ওখানে কিছু দালাল তৈরি হয়েছে, তাদেরকে ঘুষ দিয়ে জি এমপ্লয়মেন্ট বা ডিমান্ড বের জি হচ্ছে। ধন্যবাদ তো আপনাকে। সেই একটু সমস্ত একটু বিষয়গুলোকে অ্যাড্রেস করতে জনাব হবে। Thank you. আলামিন নয়নের কাছে যেতে চাই। নয়ন, আপনি তো বলছিলেন যে আমাদের শ্রম বাজার কিভাবে বাড়ানো যায়, সে বিভিন্ন বিষয়গুলো আপনি বলছিলেন। এখন আপনি আরো যদি এর সাথে যুক্ত করতেন যে এখন আরো কিভাবে আসলে আমাদের শ্রম বাজার বাড়ানো যায়, বিশেষ করে যেগুলো বন্ধ আছে সেগুলো কিভাবে খোলা যায়, এই জায়গাতে আপনার পরামর্শ কি আছে?
আমি মনে করি যে আসলে আমাদেরকে নতুন নতুন শ্রমবাজার গুলাকে আরো খুঁজতে হবে এবং সেখানে খুবই মানে দক্ষভাবে মনিটরিংটা করতে হবে যেটা ওপেন হচ্ছে। আমরা দেখেছি অনেক ফিজি থেকে আরম্ভ করে অনেক নতুন নতুন শ্রমবাজারের গল্প শুনেছি, ওপেনেরই শুনেছি, কিন্তু আলটিমেটলি একটা পর্যায়ে গিয়ে কিন্তু মুখ থুবড়ে পড়েছে। তো সে জায়গায় অবশ্যই আমার মন্ত্রণালয়কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে এবং দক্ষ আমাদের শ্রমবাজার বাড়ানোর পাশাপাশি কি ধরনের মার্কেটে হচ্ছে ডিমান্ড আছে বাংলাদেশি শ্রমিকদের, সে দক্ষতা তৈরি করতে হবে। এবং বলছি যে যদি নুরুজ্জামান ভাই বলছিল যে ভিশন 2020 মানে ভিশন 2030, এই 2030-তে কি ধরনের মানে শ্রমিকের ডিমান্ড হতে পারে, এখন থেকে সেই প্রিপারেশনগুলো আমাদের নিতে হবে। সেই ধরনের ইনস্টিটিউট তৈরি করতে হবে যেখানে আমাদের কর্মীরা দক্ষতা উন্নয়ন করবে এবং কমপ্লিটলি একটা দক্ষ কর্মী গড়ার জন্য যে ধরনের ইনস্টিটিউট দরকার, এবং আমরা অন্যান্য দেশের এক্সপিরিয়েন্সগুলো নিতে পারি, ফিলিপাইন বা নেপাল বা যেসব সেন্ডিং কান্ট্রিগুলো পাঠাচ্ছে তাদের অভিজ্ঞতাগুলোকে নিয়ে তাদের সাথে আমরা লার্নিং শেয়ারিং করে তারা কিভাবে পারছে, তাহলে আমরা কেন, আমরা দেখেন সেই স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আমরা কিন্তু এখনো কিন্তু লেবার পাঠিয়ে যাচ্ছি, আমরা শ্রমিক, কিন্তু আমরা এখন পর্যন্ত ওই ভাবে কোনো টেকনিশিয়ান পাঠাতে পারি। আর কতদিন চলবে? এখন দেখেন বর্তমান সময় এআই এর যুগ চলে আসছে, কত ইজি হয়ে যাচ্ছে টেকনোলজি, হয়তো বা টেকনোলজির মাধ্যমেই কিন্তু এই সার্ভিসগুলো তৈরি হবে। তাহলে আমরা কিভাবে ওই জায়গায় যুক্ত হতে পারবো, আমাদের ট্রেনিং ইনস্টিটিউটগুলো কিভাবে রোল প্লে করবে, রিক্রুটিং এজেন্সিগুলোকে কিভাবে মনিটরিং এর আওতায় আনা হবে, ওই দেশে নিয়োগকর্তারা যদি কোনো কারণে তাদের গাফেলতির কারণে যদি কোনো কর্মী ফেরত আসে তাদেরকে কিভাবে জবাবদিহিতার মধ্যে আনতে হবে, এবং যদি কর্মীরও কোনো অপরাধ থেকে থাকে তাকেও পানিশমেন্টের জায়গায় নিয়ে আসতে হবে। যে কোনো কর্মী বিদেশে গিয়ে যদি দেশের ভাবমূর্তি পূর্ণ করে তাহলে তাকেও কিন্তু পানিশমেন্টের জায়গায় যদি নিয়ে আসতে পারি। জি, আলামিন নয়ন, আপনাকে ধন্যবাদ। আপনি আপনার কথা স্পষ্ট হয়েছে যে আসলে বিদেশে আমাদের যে কোনোভাবে হোক আমাদের ভাবমূর্তি ফেরাতে হবে। সবশেষ একটি সংক্ষেপে ডক্টর নুরুজ্জামান আপনার কাছ থেকে জানতে চাই, বিশেষ করে জাপানে যদি আমরা কর্মী প্রেরণ করতে চাই, একেবারে সংক্ষেপে যদি বলেন যে এখন আমাদের আসলে কোন বিষয়গুলোর উপরে ফোকাস করতে হবে, একটু সংক্ষেপে বলবেন প্লিজ। নাম্বার 1 স্কিলস হচ্ছে আপনার টেকনিক্যাল যেটা ফাংশনাল স্কিল, যে কাজটা সে করতে যাবে সেটা ভালোভাবে জানতে হবে, ল্যাঙ্গুয়েজটা তাকে জানতে হবে এবং জাপানি কালচার সম্পর্কে তাকে জানতে হবে। যেমন আমরা একটা ডরমিটরি ফ্যাসিলিটি করেছে, যাওয়ার আগে সে একটা ডরমিটরিতে মিনিমাম 2 মাস থাকবে, যেখানে একটা জাপানিজ ল্যাঙ্গুয়েজ টিচারের তত্ত্বাবধানে থাকবে এবং সে জাপানিজ ম্যানার্স, এটিকেট, অ্যাটিটিউড, তাদের কালচারটা কেমন সে সম্পর্কে তার একটা ধারণা পাবে। তো এইটার সমন্বয়ে যদি আপনার, আমার মনে হয় যদি একটা, এবং প্রি ডিপার্চার ব্রিফিং এবং এক ধরনের একটা, এই যে আমি যেটা বলছি পালিয়ে যাওয়ার যে বিষয়টা, সেখানে যদি গভর্নমেন্ট, দ্যাট ইজ লোকাল ইএনও, পুলিশ স্টেশন এবং যেই যেই কর্মী যাচ্ছে তার গার্ডিয়ান এবং আমাদের প্রতিষ্ঠান থেকে আমরা একটা এগ্রিমেন্ট করছি যাতে করে সে ওখানে গিয়ে তার সে যাতে পালিয়ে যেতে না পারে এবং সঠিকভাবে সে যে কাজটা করে। জি, ধন্যবাদ। যদি আমি ইমপ্রুভ করতে চাই, অনেক বেশি পরিমাণে পাঠাতে চাই, সেটাই পাঠাইতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমি মনে করি পাবলিক প্রাইভেট পার্টনারশিপে হতে পারে, অথবা শুধু প্রাইভেট সেক্টরকে একদম কঠিন মনিটরিং এর মধ্য দিয়ে ফ্যাসিলিটেট করতে হবে। ডক্টর নুরুজ্জামান, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। একই সাথে ধন্যবাদ জনাব আলামিন নয়ন আপনাকে। আপনাদের দুজনের আলোচনার মধ্যে আসলে উঠে এসেছে আমাদের শ্রমবাজারে কিভাবে বৃদ্ধি করা যাবে, সেই প্রতিবন্ধকতাগুলো কোন কোন জায়গায়, সেখানে আপনারা পরামর্শ দিয়েছেন এবং সরকারের নীতি কৌশলগুলো কী হওয়া উচিত সেই জায়গাগুলোতেও আপনারা স্পষ্ট করেছেন। আশা করছি দর্শকরা আপনাদের দুজনের এই গঠনমূলক আলোচনার মধ্য দিয়ে একটি ভালো দিক নির্দেশনা পাবেন। আবারও ধন্যবাদ আমাদের আজকের বিজনেস আওয়ারে আপনাদের দুজনকে যুক্ত হওয়ার জন্য। এর সাথে শেষ করছি আজকের আলোচনা। বাংলাদেশি পণ্যে শুল্ক আরোপ নিয়ে দর কষাকষি করতে আজ মার্কিন প্রশাসনের সঙ্গে বৈঠকে বসছে বাংলাদেশের প্রতিনিধি দল। সোমবার ঢাকা থেকে যুক্তরাষ্ট্রে রওনা দেয় সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। এ দলে রয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান ও অতিরিক্ত সচিব নাজনীন কাউসার চৌধুরী। মঙ্গলবার ও বুধবার ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনায় বসবেন তারা। এর আগে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সবশেষ বৈঠক হয় 9 ও 10 জুলাই ওয়াশিংটন ডিসিতে। তবে সেখান থেকে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত আসেনি। দর্শক, সময় হলো বিজনেস আওয়ারে একটি বিরতির। ফিরব শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট নিয়ে, সাথেই থাকুন।
বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। এবারে জানাবো শেয়ার বাজারের আপডেট। দর্শক, এবারে জানিয়ে দিতে চাই আজকের শেয়ার বাজারের সবশেষ হালচাল দেখে নিতে চাই। এই মুহূর্তে শেয়ার বাজার আমরা দেখতে পাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জ সেটি 23 পয়েন্ট কমে এই মুহূর্তে অবস্থান করছে 5308 পয়েন্টে। ডিএসসি ইন্ডেক্স সেটি 7 পয়েন্ট কমে অবস্থান করছে 1150 পয়েন্টে। এছাড়া DS30 ইন্ডেক্স সেটি 12 পয়েন্ট কমে এই মুহূর্তে অবস্থান করছে 2048 পয়েন্টে। আজকে বেশ বড় সংখ্যার একটি কোম্পানির দেখতে পাচ্ছি যে শেয়ারের দাম কমেছে। 230টি কোম্পানির দাম কমেছে, আর বেড়েছে 92টি কোম্পানির, এবং অপরিবর্তিত আছে 74টি কোম্পানির শেয়ার বাজারের দাম। দর্শক, এবারে জানাবো মুদ্রা বাজারের আপডেট। আজকের মুদ্রা বাজারে আমরা যেটি দেখতে পাচ্ছি যে এখন মার্কিন ডলার 122 টাকায় ক্রয় হচ্ছে এবং বিক্রি হচ্ছে 123 টাকায়। ইউরো ক্রয় হচ্ছে 135 টাকা এবং বিক্রি হচ্ছে 140 টাকায়। পাউন্ডের দাম আছে আজ 155 টাকা, বিক্রি হচ্ছে 162 টাকায়। চীনা ইউয়ান বিক্রি হচ্ছে 17 টাকা 30 পয়সা এবং ক্রয় হচ্ছে 15 টাকা 50 পয়সায়। সৌদি রিয়াল 30 টাকা এবং বিক্রি হচ্ছে 32 টাকায়। এছাড়া ভারতীয় রুপি ক্রয় হচ্ছে 1 টাকা 38 পয়সায়, বিক্রি হচ্ছে 1 টাকা 45 পয়সায়। এবারে আমরা জানাবো স্বর্ণের দরদাম। আজ 22 ক্যারেটের স্বর্ণের দাম প্রতি ভরি রয়েছে 1,71,600 টাকা। 21 ক্যারেটের স্বর্ণের দাম প্রতি ভরির দাম রয়েছে 1,63,997 টাকা। 18 ক্যারেট স্বর্ণের দাম রয়েছে প্রতি ভরি 1,40,399 টাকা এবং সনাতন স্বর্ণের দাম রয়েছে প্রতি ভরি 1,16,126 টাকা। জানাবো রূপার দাম। রূপার বাজারের আজকের দাম আমরা দেখতে পাচ্ছি যে প্রতি 22 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম আছে 2,811 টাকা। 21 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম আছে 2,683 টাকা। 18 ক্যারেটের দাম আছে 2,298 টাকা এবং সনাতন রূপার প্রতি ভরির দাম আছে 1,726 টাকা। দর্শক, সময় হলো আরও একটি বিরতির। ফিরব কিছুক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত বিজনেস আওয়ারে। এবারে জানাবো জনপদের শিল্প বাণিজ্যের খবর। ইলিশ আমদানির মৌসুমেও চাঁদপুরের আড়তগুলোতে ইলিশ আমদানি কম, বেচাকিনি কম হওয়ায় লোকসান গুনতে হচ্ছে আড়তদারদের। নদীতে মাছ না পাওয়ায় ধার দেনা করে চলছেন জেলেরাও। খোকন কর্মকারের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। মার্চ এপ্রিল 2 মাস ইলিশ সংরক্ষণের অভিযান শেষে পদ্মা মেঘনায় নামে চাঁদপুরের জেলেরা। এবছর বৃষ্টিপাত ও পানি প্রবাহ কম থাকায় জালে ধরা পড়েনি কাঙ্ক্ষিত ইলিশ। জুন জুলাই মাসেরও একই চিত্র। এদিকে চট্টগ্রাম, বরিশাল সহ বিভিন্ন স্থানে ইলিশের আমদানিও কম। বিগত বছরের তুলনায় চাঁদপুর বড় স্টেশন মৎস্য অবতরণ কেন্দ্রের আড়তগুলোতে এবার মাছ আমদানি অনেক কম হওয়ায় বিপাকে পড়েছেন জেলে মৎস্য ব্যবসায়ীরা। ভরা মৌসুম অনুযায়ী আমাদের যে ডিমান্ড সেই অনুযায়ী মাছ আসছে না। আড়তদার যারা আছে, সরকার আছে, লেবার আছে, যারাই মাছের সাথে জড়িত, প্রত্যেকেরই অবস্থা ভালো না। শ্রমিকরা জানান পরিবার পরিজন নিয়ে দিশেহারা তারা। সরকারের কাছে জেলেদের ন্যায় মৎস্য কার্ডের দাবি তাদের। আর যে মৌসুমায় দিনে আমাদের ইলিশ নাই, 2 মাসের অভিযান অবসরণ ডাক্তাইনি ধরা বন্ধ। ওই সময় আমাদেরকে সরকার সুদৃষ্টি দিয়ে তাকায় না, আমাদের কোনো অনুদান দেয় না। ব্যবসায়ীরা বলছেন অন্যান্য বছর 7 থেকে 800 মন পাওয়া গেলেও এবার মিলছে 60 থেকে 70 মন ইলিশ। দামও তুলনামূলকভাবে বেশি বলে অভিযোগ তাদের। আমার মাছও খুবই কম থাকার কারণে দামটা অনেকটাই বেশি। মৎস্য বিভাগ জানিয়েছে নদীতে মাছ কম থাকায় মাছের আমদানি কম। তবে কিছুদিনের মধ্যেই চাঁদপুরের আড়তগুলোতে ইলিশের আমদানি বাড়বে বলে প্রত্যাশা মৎস্য বিভাগের। আমরা আশা করব যে আমাদের কিছুদিনের মধ্যেই আমাদের চাঁদপুর ঘাটে আমাদের নদীর আমাদের যে মেঘনা নদী এবং স্থানীয় যে ইলিশ মাছটা আছে এবং আমাদের সামুদ্রিক ইলিশ দুইটাই আমাদের প্রাচুর্যতা বাড়বে এবং এটার দামটা আমরা আরো হাতের নাগালে নিয়ে আসবো। চাঁদপুরে ছোট বড় 1.5 শতাধিক মৎস্য আড়ত রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এবারে বিশ্ব বাণিজ্যের খবর।
দক্ষ বিদেশি কর্মীদের জন্য ভিসা ব্যবস্থার বড় পরিবর্তনের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পরীক্ষাও পরিবর্তন আনার আভাস মিলেছে। সম্প্রতি এ তথ্য জানান ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস USCIS এর পরিচালক জোসেফ এডলো। তবে ক্ষমতাসীনদের এই সিদ্ধান্তের সমালোচনা করছে বিরোধী ডেমোক্র্যাট শিবির। যুক্তরাষ্ট্রে বেশ কয়েক বছর ধরে চালু রয়েছে H-1B ভিসা। মার্কিন নিয়োগকর্তারা H-1B ভিসার আওতায় সাময়িক সময়ের জন্য বিদেশি কর্মীদের বিশেষ ধরনের কাজ দিতে পারেন। তবে অভিবাসন বিরোধীরা মনে করেন বেশি বেতন ও সুবিধা দিয়ে আমেরিকানদের কাজে লাগানোর বদলে এই কর্মসূচির মাধ্যমে বিদেশি কর্মীদের শোষণ করা হচ্ছে। তাই তো দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর H-1B ভিসা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কারের ঘোষণা দেয় ট্রাম্প প্রশাসন। এই প্রশাসনের মতে বিদেশি কর্মীরা কম বেতনে কাজ করায় দেশীয় শ্রম বাজারে চাপ সৃষ্টি হচ্ছে। এমন আবহেই এই ইস্যুতে কি ধরনের পরিবর্তন আসতে পারে তা স্পষ্ট করেছেন ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস USCIS এর নতুন পরিচালক জোসেফ এডলো। এখানে নাগরিকত্ব পরীক্ষার বর্তমান কাঠামো বদলানোর বার্তা দিয়েছেন তিনি। এডলো জানান, বর্তমানে নাগরিকত্ব পরীক্ষাটি খুবই সহজ। এতে আইন সম্পর্কে প্রকৃত বোঝাপড়ার প্রতিফলন ঘটে না। এমনকি H-1B ভিসা নির্বাচনের লটারি পদ্ধতি বাতিল করে নতুন বেতন ভিত্তিক পরিমাপ পদ্ধতি চালুর কথা ভাবছে ট্রাম্প প্রশাসন। তবে নাগরিকত্ব পরীক্ষা ও ভিসা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনতে হলে কংগ্রেস ও অন্যান্য ফেডারেল সংস্থার অনুমোদন প্রয়োজন। বর্তমানে এ নিয়ে মার্কিন রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে বিতর্ক। আসমাতুলি, নিউজ 24। এই ছিল আজকের বিজনেস আওয়ারের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।